সত্যি কথা বলতে কি প্রথাগত অঙ্কন শিক্ষা বলতে এখানে লোকে যেটা বোঝে যে গভর্নমেন্ট আর্ট কলেজ বা ইন্ডিয়ান আর্ট কলেজ এবং তার সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসটাকেও অনেকে ধরে। তো আমার সেভাবে ওই রকম কোনো কলেজে ভর্তি হয়ে শেখার সুযোগ হয়নি। আচ্ছা, আমি যেটুকু যা শিখেছি ওই কাজ করতে গিয়ে, যে ইলাস্ট্রেশন করব, কমিক্স করব, এই আগ্রহটা মনে ছিল। তো সেইটার জন্য বিভিন্ন পাবলিশারদের কাছে গিয়ে দৌড়েছি, আমার আঁকা দেখিয়েছি, নিজে বাড়িতে ওই তখন অ্যামেচারের যেরকম ড্রয়িং হয় সেই ড্রয়িংয়েই কিছু কমিক্স করতাম, সেইগুলোই নিয়ে গিয়ে দেখাতাম। তো করতে করতে সুযোগ হয়ে গেছিলো। তারপর ওই কাজে ঢুকে তখন মনে হয়েছিল যে না, আমার কাজ তো সেরকম ভালো নয়, এর চেয়ে তো অনেক ভালো করা যায়, লোকে করছে। তো ওই দেখে দেখে ডেভেলপ করতাম, প্র্যাকটিস করতাম করে। তার মানে এক কথায় আপনি একজন সেলফ টট আর্টিস্ট। হ্যাঁ, ওই রকমই বলতে পারেন। তবে আমাকে যদি কিছুটা হাতে ধরে কাজ কেউ শিখিয়ে থাকেন, তিনি হচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, কিশোর ভারতী পত্রিকার যিনি বর্তমান সম্পাদক, তখন ওনার বাবাও ছিলেন দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এমনি আঁকার তো অনেক রকম বিভাগ আছে, আপনি কমিক্স করার মানে অনুপ্রেরণাটা কোথায় পেলেন? হ্যাঁ, এটা একটা সুন্দর গল্প আছে। আমি সত্যি কথা বলতে কি যেটুকু যা করি এখন, যাদেরকে অনেকে বলেন ভালো হচ্ছে বা বেশ হচ্ছে, এর সবটাই কিন্তু আমার বাবার অবদান। আমার বাবা নিজে ভীষণ বই পড়তে ভালোবাসতেন, সে কমিক্স হোক বা কোনো সিরিয়াস উপন্যাস হোক, ক্লাসিক হোক, বাবা খুব লাইব্রেরি থেকে এনে এনে পড়তেন। আর আমার দেখে দেখে মনে হতো যে বাবা এটা কী পড়ছে, আমি একটু পড়ি। তো তখন তো সব বই পড়ার মতো বয়স হয়নি। তো বাবা বলতেন, দেখ তোর এখন এগুলো পড়তে ভালো লাগবে না, তোকে আমি একটা সহজ জিনিস দিচ্ছি, তুই পড়ে যদি তোর ভালো লাগে তারপর তোকে এইসব বই দেবো। আমি বললাম কী? তো বাবা একদিন ইন্দ্রজাল কমিক্স এনে দিলেন। প্রথম বইটা আমার মনে আছে, ওটা ছিল, আমরা তখন বলতাম বেতাল, এখন লোকে বলে ফ্যান্টম, পরে দেশ এই সমস্ত জায়গায় নাম হলো অরণ্যদেব, কিন্তু আমরা বেতাল বলেই চিনতাম। তো বেতালের প্রথম কমিক্স আমি বাবার হাত থেকে আমি পেয়েছিলাম, সেটার নাম ছিল উইটানে আতঙ্ক। ওইটা পড়ে আমি কমিক্সের ফ্যান হয়ে গেলাম। আমি বাবাকে বলতে লাগলাম, তুমি আমাকে এরম বই আরও দাও। বাবা বললো, ভালো লেগেছে? আমি খুব ভালো লেগেছে, আবার পড়বো। বাবা বললেন, ঠিক আছে তুই কমিক্স পড়, তারপর তোকে ছোট ছোট অন্য বইও আমি এর সঙ্গে পড়তে দেবো, দেখবি কত পড়ার বই আছে। ওইভাবেই আগ্রহটা শুরু। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, মানে আমি যখন বই পড়া শুরু করলাম বা বই পড়ার নেশাটা আমার ভেতরে বেশ জমে উঠলো, তখন কিন্তু ছোটদের বই প্রচুর হতো। তখন বাংলা বই ছোটদের প্রচুর হতো, ছোটদের মতো করে তৈরি করা হতো, সেই রকম চিত্তাকর্ষক করে তাকে ইলাস্ট্রেশন দিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে বই বার করা হতো। তো ফলে সেই সময়ে ছোটদের জন্যে প্রকাশিত প্রায় সব বই আমার ভালো লাগতো। এবং যারা তাতে অলঙ্করণ করতেন তাদের তো নাম আপনারাও জানেন, নারায়ণ দেবনাথ, ময়ূক চৌধুরী, বিমল দাস। তো এদের অলঙ্করণ করা বই মানে তখন সিনেমার চেয়েও বেশি আমাদের কাছে অ্যাট্রাকটিভ, যদিও তখন সিনেমা দেখার সুযোগ আমাদের কমই ছিল। তো আমি ওই রকম ছোটদের যাবতীয় এরকম ইলাস্ট্রেটেড বই পেলেই লাইব্রেরি থেকে হোক বা কারোর বাড়িতে গেলাম সেখানে পেলাম, আমি বসে পড়তাম। স্থান কালপাত্র দেখা নেই, সবাই দেখে হাসতো, বলে দেখ দেখ ওঙ্কার কীরকম বই নিয়ে মুখে বসে আছে, আর সবাই খেলছে, আনন্দ করছে, হো করছে, ও দেখ বোকার মতো বই নিয়ে বসে আছে। কিন্তু তার আকর্ষণ ছিল অমোঘ। সেইটাই হচ্ছে আপনার কমিক্স করার প্রেরণা, মানে আপনি ছোটবেলায়। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন দেখবেন আপনার সামনে যদি কেউ খুব ভালো ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, আপনার যদি সেই খেলাটায় আগ্রহ থাকে, আপনারও মনে হয় আমি যদি এরকম খেলতে পারতাম, মনে হয় তো। ঠিক এই ছবি আঁকার ব্যাপারটাও তাই, যেহেতু আমার আঁকায় একটু একটু আগ্রহ ছিল, এবার যখন আমি সত্যি ভালো আঁকা, ভালো ইলাস্ট্রেশন দেখলাম, আমার তখন ভেতরে একটা ইচ্ছে হতো, আমি যদি এরকম আঁকতে পারি, যদি কখনো আমার আঁকা ছাপা হয়। ওই থেকেই শুরু। দেখো সত্যি কথা, অনেক কিছুই বানিয়ে বানিয়ে গাল ভরা কথা দিয়ে বলা যায়, হ্যাঁ এই আমি অমুক ভেবেছি তমুক ভেবেছি, কিন্তু আসলে আমি কিছুই ভাবিনি। আমার অন্য কোনো অপশান সামনে ছিল না। আমি লেখাপড়ায় কোনোদিনই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই, পড়াশোনা করতে বিশেষ বিরক্তই লাগতো। নেহাতই বাড়ির লোকের কাঞ্চাপাটির ভয়ে স্কুল যাওয়া, কোচিং যাওয়া, যা হয় ভাই আমাদের টিপিক্যাল যে সমস্ত, আমরা খুব অর্ডিনারি ছেলে, আমাদের কপালে এইটাই হয়। তারপরে ওই ঘষতে ঘষতে একটা কোনো জীবিকাকে বেছে নেওয়া।
তা আমার কিছুই ক্ষমতা ছিল না, আমার মোট বই বড় ক্ষমতা নেই। বাবা বলতেন তুই ভালো কুলেগিরিও করতে পারবি না, তোর গায়ে জোর নেই, হ্যাঁ, তুই পড়াশোনাটাও করলি না, যে একটা স্কুল মাস্টারি করে জীবনটা কাটাবি, তা তুই করবিটা কি? আমি বললাম যে আমি ভেবে চিন্তে দেখলাম, আমি বললাম আমি একটু ছবি টবি আঁকতে পারি, তা ছবি আঁকবো। বাবা বললেন দেখ ছবি এঁকে খেতে পাওয়া খুব কষ্টের, বিশেষ করে আমাদের এখানে বাবা বলেছিলেন আমাকে যে ছবি এঁকে সংসার চালাবি, এটা খুবই কষ্টের একটা রাস্তা, তুই সেটাই বেছে নিলি, তো যাক নিয়তির ওপর কারোর তো হাত নেই, তোর যদি ওইটাই কপালে থাকে তো কর। বাবা কোনদিন আমার আটকাননি যে না তোকে এটা হতে হবে, তোকে ওটা হতে হবে। এইটা আমার মনে খুব জোর এনে দিয়েছিল যে বাবার সাপোর্ট আছে, তাহলে আমি ছবি আঁকি। আপনার প্রথম কমিক্স কোথায় বেরিয়েছে? কিশোর ভারতী। কিশোর ভারতী, সেটা কি নাম মনে আছে? ওটা হ্যাঁ মনে আছে, ওটা ছিল স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ঐতিহাসিক গল্প, সাক্ষী ছিল বিন্ধ্যাচল। আচ্ছা, এটা কি দাদা শারদিয়াতে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ শারদিয়া, কারণ ওই বছর কিশোর ভারতীতে একটা ওই রকম সিরিয়াস কমিক্সের খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আচ্ছা, কমিক্সের যে তালিকা সে বছর হয়েছিল তাতে মজার কমিক্স ছিল, কিন্তু সিরিয়াস কমিক্সটা কম ছিল। তো তখন আমাকে ত্রিদীপ কাকু বলেন যে ওঙ্কার তুই তো ইলাস্ট্রেশন করছিস বেশ কিছুদিন হলো, একটা কমিক্স কর। তো শুনে আমি একটু ঘাবড়েই গেছিলাম, আমি কাকু কমিক্স? তিনি বললেন হ্যাঁ কর, তুই পারবি আমার মনে হচ্ছে, বলে উনি আমাকে সব দেখিয়ে টেকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, দিয়ে শুরু। তবে আমি তো একটু চ্যাংড়া টাইপের, মানে আমার ইয়ার্কি টিয়ার্কি এইসবগুলোই বেশি পছন্দের, তো আমি ওই জন্য মজার গল্প মজার কমিক্স করতে বরাবরই এনজয় করতাম। এবং আমি দেখেছি আমার হাতে ওইগুলো লোকেও বেশ দেখতে পড়তে ভালোবাসতেন, কারণ আমার প্রথম মজার একটা চরিত্র করেছিলাম কিশোর ভারতীতে, বল্টু মামা বলে, সেটা খুব জনপ্রিয় হয়েছিল, এখনো লোকে ওটার নাম করে। আচ্ছা, কিন্তু বল্টু মামার কোনো বই আমরা এখন অবধি পেলাম না। হ্যাঁ বল্টু আমার বই বেরোয়নি, ঠিক কথা। মাঝখানে একজন আমাকে বলেও ছিলেন যে উনি বল্টু মামা নিয়ে বই করতে আগ্রহী, তা আমি বলেছিলাম যে ওটা তো আমি কিশোর ভারতীর জন্য করেছি, যখনই করেছি তো আপনাদের তাহলে ওখান থেকে একটা অনুমতি নিয়ে নেওয়া উচিত, কারণ আমার তো এটা আমি এঁকেছি বলে আমি সব দিয়ে দেবো, আর আমার কাছে অরিজিনাল আর্টওয়ার্কসও কিছু নেই, আপনাদের জোগাড় করতে হলে কিশোর ভারতী থেকেই করতে হবে। তো সেই জন্য ওই কাজটা আর এগোয়নি। আচ্ছা, যে বল্টু মামা যে চরিত্রটা আপনি সৃষ্টি করেছেন, এটা কি কোনো রক্ত মাংসের কাউকে দেখে? না, এই চরিত্রটা এসেছিল প্রথম কিশোর ভারতীর সম্পাদকের স্ত্রী চুমকি চ্যাটার্জির মাথায়। আচ্ছা, ওনাদের কেউ একজন আত্মীয় বা খুব কাছের কাউকে উনি ওই রকম দেখেছিলেন, ওই রকম কিছুটা মজার আবার কিছুটা আপাত খুব গম্ভীর, নিজেকে দেখান যে আমি খুব সিরিয়াস লোক, কিন্তু যা করে সেটাই মজার হয়ে যায়। তো ওইটা দেখে কাকিমা আমাকে বলেছিলেন যে দেখ ওনার নাম ছিল এই, তুই একটু ঘুরিয়ে একটা বল্টু ফল্টু নাম দিয়ে একটা চরিত্র তুই করতে পারিস। আচ্ছা, তো সেই থেকে বল্টু মামা শুরু হলো। তো তারপরে তো বহুদিন কিশোর ভারতীর সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, অন্য হাউসে চাকরি করতাম বলে ওদের শর্ত ছিল যে তুমি অন্য কোথাও কাজ করতে পারবে না, কিন্তু কিশোর ভারতী আমাকে ভোলেনি। আমি আবার যখন ফ্রিল্যান্সার হলাম ওনারা আমাকে সেইভাবেই ডেকে কাছে টেনে নিলেন যে হ্যাঁ তুমি আমাদের এখানে আবার করো। তখন আমি আবার মজার কমিক্সেই মন দিলাম, তো দেখলাম যে তাতেও লোকের বেশ ভালো লাগছে, লোকে বলছে যে হ্যাঁ হ্যাঁ এই তো আমরা এইরকম কমিক্স পড়তে ভালোবাসি। সেটা আমার ছেলে মেয়েকে নিয়ে যেটা এখন চলছে, চিকু আর মনু, ওইটাই কোথায় বেরোচ্ছে? কিশোর ভারতীতে রেগুলার প্রত্যেক মাসে বেরোয়, ওটা খুব ভালো রেসপন্স। ওই দুটো ছোট বাচ্চা তো আমারই বাচ্চা, এই হতভাগারই বাচ্চা, হ্যাঁ যমজ, সারাদিন জ্বালিয়ে খায়, এবার তার ভেতর থেকে কিছু কিছু জিনিস আমার মাথায় এসে ধাক্কা মারে যে আরে এটা তো একটা ভালো কথা বললো। আমি যদি এটা গাল ভরা খুব জ্ঞান দিয়ে সাজিয়ে গুজিয়ে বলি, তাহলে যতটা না লোকের কাছে পৌঁছচ্ছে, তারা যতটা না সেটাকে মনে নিচ্ছে, এইভাবে যদি সহজ করে বলতে পারি তাহলে বোধহয় সহজে পৌঁছে যাবে। তখন আমি সেটা নিয়ে লিখি বা কমিক্স করি এবং দেখি লোকে সেটা নিল, লোকের কাছে সেটা গ্রহণযোগ্য হলো, এই হয়ে যায়। আমি বেশি মাথা খাটাই না, আর দরকার হলে এডিট করে উড়িয়ে দিও, তাও বলছি আমি যখন কাজ করি আমি নিজেই একটু একা একা না অ্যাক্টিং করি। মানে কীরকম, ধরুন একটা হয়তো দৃশ্য কমিক্সে পেলাম যে বিক্রম সিং দিয়েই বলছি, বিক্রম সিং পাহাড়ের ঢাল বেয়ে ঘোড়া নিয়ে আসছে, আমি ঘরে একা তো, কেউ নেই তো, কে আমায় দেখছে, আমি নিজেই বিক্রম সিং, টাকবাক 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 টাকবাক, আমি নিজে ভাবছি টা মিউজিক দিচ্ছি নিজের মনে, এগুলো কিন্তু আমায় খুব ইন্সপায়ার করে। আমি করতে করতে দৃশ্যটার মধ্যে ঢুকে গেলাম, তখন আমি কিন্তু সহজে আঁকতে পারি। কিন্তু ওই যদি আমি গালে হাত দিয়ে খুব গম্ভীর হয়ে বসে ভাবি না বিক্রম সিং পাহাড়ের ঢাল ধরে, আমার কিছুতে আঁকা আসে না, আমার টাইপটাই চ্যাংড়ামির।
আমি চ্যাংড়ামি না করে আমি কিছুই করতে পারি না, না লেখা না আঁকা। আপনি যেটা চ্যাংড়ামি বলছেন ওটা তো আসলে আপনার কল্পনা, আপনার কল্পনাটাকেই আপনি ছবিতে রূপ কি জানি, কিন্তু আমি আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো শিল্পী করেন কিনা আমার জানা নেই। লোকে দেখলে হয়তো হাসবে, ভাবে এ কি করছে রে পাগলা বসে বসে, কিন্তু আমার কাজ করার সময় ওগুলো আমাকে বেশ এনার্জি এনে দেয়। আমি ওইভাবেই দৃশ্যটা ভাবি, ভেবে আমি কাজ করি। কিশোর ভারতীতে যাওয়ার পর প্রায় বছর 3 আমি ইলাস্ট্রেশনই করেছি। বছর 3 না, বছর 2 হবে। আচ্ছা, আপনি এবিপিতে মানে চাকরি করাকালীন তখনও কি আপনি ইলাস্ট্রেশন করেছেন? হ্যাঁ, ইলাস্ট্রেশন করেছি, কমিক্স করেছি, সবই করেছি, কভারও আঁকতাম। আচ্ছা, মানে দু একটা উল্লেখযোগ্য যদি কিছু বলেন। উল্লেখযোগ্য বলতে আনন্দ পাবলিশার্সে খুব একটা বইয়ের কিছুদিন আগেই আমি, এখন তো ফেসবুক হয়ে গিয়ে একটা বেশ ভালো হয়েছে ব্যাপারটা, কারণ অনেক পুরনো পুরনো স্মৃতি না দেখি চোখের সামনে ভেসে ওঠে। দিয়ে দিচ্ছে ফেসবুক। হ্যাঁ, আর ওই যারা ওরা খুব সিরিয়াস পাঠক পাঠিকা, তারা ওই একটা গ্রুপ আছে বই পোকা নাকি বৈতরণী বলে, হ্যাঁ 3-4টি গ্রুপ আছে না, তো ওইখানে দেখি ওরা শিল্পীদের, লেখকদের বিভিন্ন যেগুলো বিখ্যাত আর কি কাজ, যেগুলো ওদের ভালো লেগেছে সেগুলোর ছবি তুলে এবং খুঁজে খুঁজে সেই লোককে ট্যাগ করে দেয়। তো ওতেই আমি কদিন আগে এরকম আমার পুরনো সব কাজগুলো দেখি, যেমন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তখন রেগুলার আঁকতাম আনন্দ মেলাতে। তারপরে দেখি সুচিত্রা মিত্র, যিনি আমাদের সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া, হ্যাঁ, ওনার লেখা কিছু বই, ছোটদের বই আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল কিশোর কাহিনী সিরিজে, তো সেগুলো সব আমি এঁকেছিলাম, আমার মনে ছিল না। প্রায় খান 3 ওই রকম ওনার লেখা বই আঁকা, এগুলো সব দেখতে ভালো লাগে। এটা একটা মনে পড়লো। আর একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ কিশোরদের জন্য করা কাজ, যেটা আমাদের মহাভারত বলে, ওই বইটা আমি করেছিলাম। ওটা ভেতরে কালার ইলাস্ট্রেশন, ওপরে কভার সবই আমাকে দিয়ে করা। দাদা, আপনার মানে হাতের পোর্ট্রেটও তো অসাধারণ। আপনার হাতের কিছু পোর্ট্রেট দেখেছি আমি। যখনই দেখতাম কেউ একজন মানুষকে বসিয়ে হুবহু এঁকে ফেলছে, দেখেই মনে হচ্ছে এটা রতনের বাবা কি ওটা খেদির মা, আমার না খুব অবাক লাগতো, কি করে কিরকম করে ফেলছে। তো আমি অনেকদিন ইলাস্ট্রেশন করার পরেও আমি যখন নিজে একা একা বসে পোর্ট্রেট করতে গেছি, দেখছি হচ্ছে না, মিলছে না। আমি তখন পোর্ট্রেট করার যেটা বেসিক সেটা জানতাম না। পোর্ট্রেট করতে গেলে কি করতে হয় তার একটা বেসিক রুল আছে, তাতে করে মুখ চট করে মেলে। এই যে স্ট্রাকচারটা, আমাদের প্রত্যেকের মাথার যে করটি, এটা তো আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা। এবার সেইটা যদি কেউ ভালো করে ধরে ফেলতে পারে, তার তখন পোর্ট্রেট মেলাতে খুব একটা অসুবিধা হয় না। এইটা আমাকে প্রথম বোঝালেন সুমন চৌধুরী। বললেন যে তুই যে ওপর দেখে মুখটা মেলানোর চেষ্টা করছিস, ওতে করে তোর গন্ডগোল হয়ে যাচ্ছে। তুই আগে মাথার ফর্মটাকে বোঝ, ওর মাথাটা কি রকম, নিচের দিক থেকে চাপা, পাশের দিকে চওড়া, ওপর দিকে গোল নাকি ডিমের মতো, এই ফর্মটাকে আগে ধর, আগে ওইটা ড্রয়িং কর, তারপরে ডিটেল। তুই আগে ডিটেল করতে যাচ্ছিস, মানে আমাকে বলছে তুই আগে চোখ করছিস, নাক করছিস, ঠোঁট করছিস, ওগুলো লোকটার কী রকম তুই ওটা মেলাবার চেষ্টা করছিস, ওটা কিন্তু ওয়ে নয়। আমি যেদিন থেকে ওইটা ফলো করতে লাগলাম, তখন দেখলাম আমার পোর্ট্রেট হচ্ছে। এবার তো সুব্রত গঙ্গোপাধ্যায়ের তো পোর্ট্রেট দেখেছো কি অসাধারণ। সুব্রতদার কাছেও আমি বহুদিন গেছি, বহু টিপস নিয়েছি ওনার থেকে। সুব্রতদাও বলে দিতেন। তখনকার মানুষদের মধ্যে একটা অদ্ভুত ভালো গুণ ছিল। সে বিমল দাস থেকে আরম্ভ করে সুব্রত গঙ্গোপাধ্যায় প্রত্যেকে, কৃষ্ণেন্দু চাকি, দেবাশিস দেব, সুব্রত চৌধুরী, আমরা ছোটুদা বলতাম, কিছু যদি সামনে নিয়ে গিয়ে ফেলতাম এটা হচ্ছে না, নিজের কাজ সরিয়ে রেখে আরে হচ্ছে না, কেন হচ্ছে না দেখি দাঁড়া বলে সেইটার উপরে দেখিয়ে দেওয়া, করে দেওয়া। এবং সুমনদাও তাই। সুমনদা একজন খুব ভালো আর্ট টিচার। ও কখনো বলবে না আপনাকে আপনার হচ্ছে না, সুমনদা এটা এঁকেছি, ও কখনোই বলবে না হ্যাঁ কী হয়েছে, জঘন্য হয়েছে, এসব না। ও দারুণ করেছিস, ফাটিয়ে দিয়েছিস। এবার যাকেই কথাটা বললো তার ওখানেই কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে গেল, যে তাহলে আমি তো ভালো করেছি। এইবার সুমনদাকে বোঝাবে তুই ভালোই করেছিস, কিন্তু দেখ এইখানটা যদি একটু এরকম করতিস, এটা যদি একটু তুলে দিতিস, তাহলে বোধহয় আরও ভালো হতো। আমরা পাশে গিয়ে চুপ করে বসে থাকতাম, আমি টুল নিয়ে পাশে বসতাম। তখন আনন্দবাজারে ওই সমস্ত মানে অবাধ ছিল, যে কেউ ঢোকো এসো। আমি তখন ফ্রিল্যান্সার, আমি তখন সবে টুকটাক ওখানে আঁকার সুযোগ পাচ্ছি। আর ওই বিমল কাকুর কাজ দেখবো, চুপ করে গিয়ে পাশে ঢুকে 2-3 ঘন্টা ঠায় বসে আছি একটা চেয়ারে, নড়বো না। কেউ বলতেও না যে তুমি কেন এসছো, উঠে যাও। আমি তখন তো স্টাফ নই।
আর্ট ডিপার্টমেন্টে ঢুকে পড়লাম। এবার ওনারা সিনিয়ররা, এই চা এসছে, ওঙ্কারকে চা দাও। আরে আমি কে রে ভাই? আমি একজন ফ্রিল্যান্সার, এসছি কাজ দিতে, কাজ দিয়ে আমি চলে যাব। ওরা ওখানকার পার্মানেন্ট স্টাফ এতটাই স্নেহ করতো, এই ওঙ্কারকে চা দাও, বিস্কিট দাও, ওঙ্কার কিছু খেয়েছো, খাবে? কৃষ্ণেন্দুদা টিফিন বক্স খুলছে, সে এসছে সকালবেলা 11টার সময়, তার খিদে পেয়েছে। এবার দেখছে সামনে একটা ছোট হাঁটুর বয়সী ছেলে বসে আছে, সে কি করে খায় বেচারি? সে টিফিন বক্সটা খুলে বলছে, ওঙ্কার এ নাও খাও। না আপনি খাননি, আপনার টিফিন আমি কি করে খাই? বলে, খাও তো, তুমি অনেকক্ষণ এসছো। এই যে ভালোবাসাটা, এটা ঠিক। একটু পজ করো ভাই, ওকে একটা কানে ওরা দিতে হবে। আচ্ছা দাদা, হ্যাঁ। ব্যোমকেশ বক্সীর বেশ কিছু কমিক্স বা বর্তমান যুগে আমরা যেটা গ্রাফিক নোভেল বলি সেগুলো আপনি করেছেন। তো দাদা দেখা যাচ্ছে যে ব্যোমকেশ বক্সীকে আপনি আমাদের সিনেমার তারকা আবির চ্যাটার্জির আদলে আপনি করেছেন। তো এটার পিছনে কারণটা, এটা কি আপনার মস্তিষ্ক প্রসূত না উনি সিনেমাটা করেছিলেন? এর পেছনে একটা বিশাল গল্প আছে, বুঝলে। প্রথম যখন ব্যোমকেশ বক্সী কমিক্স করার কথা হলো, আমি যে হাউসে ছিলাম, নাম করেই বলছি, এবিপিতে, তো ওখানে ওই এবেলা বলে একটা ট্যাবলয়েড কাগজ তখন লঞ্চ হচ্ছে। তো তাতে আমাকে ওখানকার যে কার্যনির্বাহী সম্পাদক ছিলেন অনিন্দ জানা, সে আমাকে একদিন ডেকে বললেন যে এরকম, ওঙ্কার তুমি ব্যোমকেশ বক্সী কমিক্স করতে পারবে? তো তখন আমি বছর 2 হলো বোধহয় ওখানে জয়েন করেছি। আমার কাছে যে কোনো কাজই তখন চ্যালেঞ্জের মতো, করতে পারবে বললেই একটা কিরম ভেতরে ঝটকা লাগে, তার মানে কি আমি পারবো না? আমি বললাম যে হ্যাঁ পারবো। আমার কাছে বরাবরই ছবি আঁকা সংক্রান্ত যে কোনো কাজ আসে, আমি আগে বলে দিই হ্যাঁ পারবো, তারপর ভাবতে আরম্ভ করি কি করব, কিভাবে করব। তো আমি বললাম হ্যাঁ পারবো। তো বললেন ঠিক আছে, তাহলে তুমি আমাকে ব্যোমকেশ বক্সী কীরকম দেখতে হবে সেই ক্যারেক্টারটা ড্রয়িং করে দেখাও, অন্যান্য চরিত্রগুলো কীরকম হবে সেই ক্যারেক্টার ড্রয়িংগুলো রাফ স্কেচে করে দেখাও। তো বেশ কিছু দিন ধরে আমি এটা নিয়ে পড়ে রইলাম। এদিকে এবেলা বেরোনোর সময় হয়ে আসছে, কথা হয়ে আছে প্রথম থেকেই ব্যোমকেশ বক্সী কমিক্স শুরু হবে, কিন্তু আমি যে ক্যারেক্টারগুলো ড্রয়িং করছি সেগুলো ওনার পছন্দ হচ্ছে না। তো এই করতে 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 আমি যখন প্রায় ধসে পড়েছি যে আর কিছুতেই মনোমতো আমি করে উঠতে পারছি না, এই কমিক্স আমায় ছেড়ে দিতে হবে, সেই সময় একদিন অভিক সরকার, ওনার কাছ থেকে নির্দেশ এলো যে ওঙ্কারকে বলো ও যেন আবির চ্যাটার্জির মুখের যে ভাবটা, আদলটা, ওইটা যেন ফলো করে, তাহলে সহজেই লোকের কাছে ওটা জনপ্রিয় হবে। তো ওইটা উনি বলার পর আমি একটা রাস্তা খুঁজে পেলাম, আমি করলাম প্রথমবারেই একদম অ্যাপ্রুভ। শাশ্বত আমার খুব পছন্দের অভিনেতা, আর শাশ্বতর সঙ্গে আমার পরে এবিপিতে আলাপ হয়েছিল একদিন। শাশ্বতর আর একটা পরিচয় হচ্ছে, ও আমার যিনি সিনিয়র ছিলেন সুমন চৌধুরী, হ্যাঁ আমার দাদা বলো গুরু বলো যাই বলো, সুমনদা কিন্তু আমার গুরুই। সুমনদা হাতে ধরে আমাকে প্রচুর জিনিস শিখিয়েছে। এবিপিতে আমি যে কবছর চাকরি করেছি, আমি যা জানতাম তারপরে আমি বহু কিছু ওখানে কিন্তু শিখেছি, এবং ওইখানে আমি এত ভালো ভালো লোককে পেয়েছি, গুণী লোক, যাদের কাছ থেকে শিখেছি তারা আমাকে ছোট ভাইয়ের মতো করে শিখিয়েছেন। তার মধ্যে একজন সুমন চৌধুরী। তো শাশ্বত হচ্ছে সুমনদার ক্লাসমেট। যেদিন এবিপিতে ওকে আমি পেলাম তখন ব্যোমকেশ কমিক্স অলরেডি বেশ ভালোই চলছে, রানিং হয়ে গেছে। শাশ্বত একটা ব্যোমকেশের ছবি না কিসের জন্যই ওখানে এসেছিল, একটা ওদের ওই প্রমোশন না কি বলে সেই করতে। তো আমি এবারে গেটের মুখে দেখা হয়ে গেছে, এমনি তো আমি শাশ্বতর ফ্যান, ওর অভিনয় ভীষণ ভালো লাগে। তো আমি খপ করে হাতটা ধরে বলছি, আরে এই তো আমার অজিত। চমকে উঠেছে, বলছে অজিত, ও কমিক্স? আমি বলছি হ্যাঁ। ব্যোমকেশ বক্সীর যে প্রথম কমিক্সটা আপনি করেছিলেন তার গল্পটা কি? ব্যোমকেশ বক্সী ঠিক যেভাবে শরদিন্দুবাবু সাজিয়ে দিয়েছিলেন, বা আমরা যেভাবে বইতে পেয়েছি সব ব্যোমকেশ অমনিবাসে, আমি ঠিক সেইভাবে ফলো করে গেছি। উনি যেভাবে ক্রমানুসারে রেখেছেন আমি সেইটাই ফলো করেছি, সত্যান্বেষী, তারপর পথের কাঁটা, তারপর যেমন ছিল। ব্যোমকেশ ছাড়া এই বেলা বা আনন্দবাজারে আর কোনো কমিক্স করেছে? না, ওখানেই ওই পুজোতেও বেরোতো ব্যোমকেশ, আর এমনি প্রত্যেক দিন সপ্তাহে বোধহয় 6 দিন বেরোতো। কটা গল্প করেছে? আমি তো ওখানে প্রায় খান 10-12 করেছিলাম। প্রথম দিকের কয়েকটা কমিক্সকে বই করে আনন্দ পাবলিশার্স বের করেছে। এখনও বেশ কিছু কমিক্স পড়ে আছে আমার কাছে ডিজিটাল ফরম্যাটে, যেগুলো হয়তো ওনারা পরে বইটই করবেন, আমি রেখে দিয়েছি। আচ্ছা দাদা, আপনি তো বললেন আপনি মজার কমিক্স করতে ভালোবাসেন,
কিন্তু এখন মানে দেখা যাচ্ছে রিসেন্টলি আপনি বেশ কিছু হরর কমিক্সও করছেন। এটা চাহিদা, যে যেরকম চায়। না আমরা দেখো, আমরা তো হচ্ছে কি পাখির মতো খুঁটে খুঁটে খাই, হ্যাঁ, যেখানে দানা সেখানে গিয়ে ঠোকরাচ্ছি, ফ্রিল্যান্সার তো। এবারে কেউ যদি আমাকে বলে ভাই আমার ডাল ভাত চাই না, আমাকে তুমি মুরগির ঝোল ভাত দাও, তখন আমাকে সেটা ভাবতে হচ্ছে, ওই জন্য আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, দুটো তো ভাগ থাকে যে কোনো শিল্পেরই। একটা হচ্ছে আপনার বিনোদন, পাতি বিনোদন, সেখানে কোনো কিছু মেসেজ নেই, কোনো কিছু বলার নেই, কোনো মূল্যবোধের কোনো ধার ধারে না তারা, আমরা সবাই জানি। কিছু দর্শক আছে তারা, বা পাঠক আছে বলুন, বা কিছু উপভোক্তা আছে, তারা ওইগুলোকে পছন্দ করে, ওইগুলোর জন্যই তারা জিনিসটাকে দেখে, কেনে, শোনে। আর কিছু দর্শক আছেন বা কিছু পাঠক আছেন, তারা চান যে আমি একটা কিছু নৈতিকতার কথা শুনবো সেখানে, বা কিছু মূল্যবোধের কথা বলা হবে, বা সমাজকে কিভাবে আমি তৈরি করছি, বা আমরা পরবর্তী জেনারেশন কিভাবে সেটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার একটা দিশা দেওয়া হবে। তাদের জন্য আলাদা জিনিস তৈরি হচ্ছে। এই তন্ত্র মন্ত্র হরার এইসবগুলো লোকে কিন্তু জেনেই পড়তে যায় যে আমি ওখানে এর থেকে আলাদা কিছু পাবো না। না দাদা, আপনার কমিক্সে যেটা দেখা যাচ্ছে যে মানে এই ভূতপ্রেত তন্ত্রমন্ত্র, এটা তো মানে প্রত্যেকটা ভৌতিক মানে উপাদান আর কি বলতে গেলে, এলিমেন্ট বলতে গেলে, কিন্তু আপনার কমিক্সে দেখা যাচ্ছে যে আপনি একটা বেশ ভয়ের পরিবেশ তৈরি করতে পারছেন আলো আধারি ছবি এঁকে। দেখো, এই তৈরি করতে পারছি এটা আমি দাবি করতে পারি না। তোমাদের মনে হচ্ছে আমার ভাগ্য ভালো, হ্যাঁ, যাই হোক, একটা খুব ভালো একটা ফিডব্যাক পেলাম। তো এইটা তো দরকার, কেননা আমরা যদি একটু ভালো ভূতের সিনেমা দেখি, আমি হলিউড সিনেমার কথাই বলবো, হ্যাঁ, কেননা আমরা যা কিছু শিল্পের দিকে হোক, যেদিকেই হোক, ভালো যখন কিছু কাজ করতে যাই তখনই বিদেশি রেফারেন্স ঘাঁটি, বিদেশি কাজ দেখি, বিদেশি লেখা বলো, সিনেমা বলো, যাই বলো। তো হলিউড ছবিতে তুমি দেখেছো তো যে কিছুই নেই, শুধু মিউজিক আর একটা এমনই আবহ পরিবেশ সব মিলিয়ে এমন একটা দৃশ্য ফুটিয়ে তুললো, তোমার বুক ছমছম গাড়ি একটা শিরশির করে উঠবে যে কি দেখছি, এবার কি হবে কি হবে। তো ওইটার কিন্তু মজাটাই হচ্ছে ওই আলো আঁধারি। তুমি যখনই কাউকে কিছু পরিষ্কার করে দেখিয়ে দেবে, সেখান থেকে কিন্তু রহস্য কমে যাবে। অপারেশন স্যাটেলাইট এই নামের একটা বেশ মানে অদ্ভুত গোছের একটা ধাঁধা কমিক্স আপনি করেছিলেন, কিশোর ভারতী শারদীয়াতে বেরিয়েছিল। গঙ্গেশ ঘোষ এটা চিত্রনাট্য করেছিলেন। গঙ্গেশ দা, হ্যাঁ 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 হ্যাঁ। তো দাদা, এইটার আইডিয়া আপনার কি? মানে ওটাতে কমিক্সে যেরকম আছে যে একটা জায়গা থেকে আবার আরেকটা জায়গায় যেতে হবে, আবার সেই পয়েন্ট থেকে যেতে গেলে আবার অন্য পয়েন্টে যেতে হবে, এরকম ছিল। এই যে দাদা, এই আপনার এই অপারেশন স্যাটেলাইট, এটা মনে হয় আমার করা কি, হ্যাঁ আমারই তো করা গো, ও ভুলেই গেছি। এই যে এই কমিক্সটা, এটা একদম অন্য সিস্টেমের, একদম মানে এটা গঙ্গেশ দার আইডিয়া, পাজল ভাবে এই কমিক্সটা করা। এবং এই যে একে এখান থেকে যেতে হলে এই 22 নম্বরে যাওয়া, এটাকে 38 নম্বরে যাওয়া, এইসব মাথা খারাপ করে দেওয়া আইডিয়া গঙ্গেশ দারই। হ্যাঁ, এইরকম ভাবে একটা কমিক্স, এই আইডিয়াটা দাদা মানে কিভাবে? এটা গঙ্গেশ দারই আইডিয়া, দেখা যায় না। গঙ্গেশ দা এই সমস্ত নানা রকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতো। ওই গঙ্গেশ দাই একে এসে বলতো, ওঙ্কার একটা ভেবেছি বুঝলি, হ্যাঁ এটা তোতে আমাদের মিলে নামই ফেলবো। তো আমি বললাম ঠিক আছে বলো কি আইডিয়া। গঙ্গেশ দা বললো এই দেখ এরকম তুই একটা রাফ স্ক্রিবল করতো, আমি করলাম। গঙ্গেশ দা বললো না এটা ঠিক এরকম লাগছে না, ওরকম কর। তখন এইসব চলতো। কিশোর ভারতীতে ভীষণ এক্সপেরিমেন্ট করা গেছে, ভীষণ। এবং ত্রিদীপ কাকুর পুরোপুরি মানে একদম লিবার্টি দেওয়া থাকতো যে তোরা এক্সপেরিমেন্ট করার সময় কিচ্ছু ভাববি না, কর, পরে আমি বুঝে নেবো। আচ্ছা দাদা, আর একটা একটু এক্সপেরিমেন্টাল কমিক্সের কথা বলি, একটু অন্য ধরনের এক্সপেরিমেন্টাল। সেটা কমিক্সটা আপনি শুরু করেছিলেন কিশোর ভারতীতে, ডাকু বিক্রম সিং। ওরে বাবা, ডাকু বিক্রম সিং কমিক্সটা আপনি কয়েকটা সংখ্যা আপনি করলেন, তারপরে সেখানে কমিক্সটায় যোগদান করলেন অরিজিৎ দত্ত চৌধুরী। এবং মানে যতদূর আমি জানতে পেরেছি যে অরিজিৎ দা বোধহয় তারপর 1 সপ্তাহ আঁকতেন, তারপর আপনি বোধহয় আবার 1 সপ্তাহ আঁকতেন। তো এইভাবে কমিক্সটা কিভাবে আপনারা কন্টিনিউ করেছিলেন, কিভাবে এটা শেষ হয়েছিল? ওটা ব্যাপারটা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত কি বলবো বন্ডিং ছিল, এখনো আছে। অরিজিতের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই আলাদা, মানে ছোটবেলার বন্ধু অত গভীর বন্ধুত্ব হয় না। ওকে আমি পেয়েছি অনেক বড় বয়সে গিয়ে। আমার এখন আফসোস হয় যদি অরিজিতের সঙ্গে আমার আরও আগে আলাপ হতো, আমার আঁকার অনেক উন্নতি হতো, আরও দ্রুত হতো। হ্যাঁ, অরিজিৎ আমার থেকে অনেক অনেক ভালো আর্টিস্ট, ও কাজ করে ভীষণ ভালো, এবং ও কমিক্সটা নিয়েই আছে।
তো ওকে যখন আমরা পেলাম কিশোর ভারতীতে, ও যখন এলো, ও ফ্রিল্যান্সার হিসাবেই এসেছিল। আমি তখন কিশোর ভারতীতে পাকাপাকিভাবেই কাজ করি। তো অরিজিৎ আমার মুখ থেকে একদিন এইসব ঘটনাগুলো বললেই বাবার কথা মনে পড়ে যায়। এই ডাকু বিক্রম সিং চরিত্রটা বাবার তৈরি করা। আচ্ছা। বাবা আমাদেরকে গল্প বলে ভোলাবার জন্য এইসব নিত্য নতুন ক্যারেক্টারের আমদানি করতো, তার সাথে হলিউডের সিনেমা মেশাতো, কিছুটা আমাদের এখানকার উনি এক প্রকার স্ক্রিপ্ট করে দিতেন, বাবাই সব করে ফেলতো। তো সেই ডাকু বিক্রম সিং অনেকটা ব্যাটম্যানের মতো একটা ক্যারেক্টার, হ্যাঁ, তাকে নিয়ে বাবা আমাদের গল্প বলে বলে ভুলিয়ে রাখতো। পরে আমাকে যখন কিশোর ভারতীতে বলছে একটা নতুন কোনো চরিত্র আন, নতুন চরিত্র নিয়ে ভাব, একদিন অরিজিৎকে আমি দুপুরবেলা বসে বসে, তখন তো দুজনেই খুবই আর কি ওই শখেই আঁকি। আমি যদিও এঁকে পয়সা উপার্জন করি, অরিজিতের অত পয়সা ছিল না, ভালো আঁকবো, ভালো কমিক্স করবো, এইটা ওর খুব তখন ইচ্ছা। আর আমার ধান্দা ছিল প্রথম থেকে কী করে এঁকে পয়সা ঘরে আনবো, সংসারে অভাব। তো অরিজিতের সঙ্গে বসে বসে দুপুরে গল্প করছি, অরিজিৎকে আমি বলছি জানিস একটা আমার চরিত্রের কথা মনে পড়ছে, বাবা আমায় বলতো ছোটোবেলায়। অরিজিৎ বলছে কিরম বলো তো? জি, লোকটার নাম ছিল বিক্রম সিং, ডাকু বিক্রম সিং। অরিজিৎ বলছে ডাকু ডাকু ফাকু এখন চলবে, ডাকু কি কাকু নেবে? দিলীপ কাকুর কথা বলছে। আমি বলছি দেখ শোন না গল্পটা। অরিজিৎ বলছে আচ্ছা বলো। তারপর আমি বললাম, বলতে বলতে দেখছি অরিজিতের চোখ মুখ অন্যরকম হয়ে যাচ্ছে, ও খুব সিরিয়াস। এবং যখনই ওকে বলা হয় কমিক্স করতে হবে, ও কিন্তু একদম মানে অন্য সব ভুলে যায়। ও খুব মন দিয়ে শুনে বললো, ওঙ্কার এটা কিন্তু জমে যাবে। আমি কীরকম? বললে একটু অন্য ফরম্যাটে এটাকে ফেলতে হবে। তোমার বাবা যখন তোমায় গল্পটা বলতেন তখন যে সময় যে পরিবেশ ছিল, এখন কিন্তু পৃথিবী অনেক এগিয়ে গেছে, এটাকে একটু মডার্ন করতে হবে। আমি তুই কর। বলো করবো? আমি হ্যাঁ তুই কর, তুই আইডিয়া দে, আমি করবো। তাহলে আগে কাকুর কাছে চ, গিয়ে বলি। দিদি কাকুকে গিয়ে বললাম, আমি কাকু এরকম এরকম ভেবেছি। কাকু তো শুনে লাফিয়ে উঠছে, নামটাই তো দারুণ, ডাকু বিক্রম সিং, হ্যাঁ করে ফেল। আমি বলছি না করে ফেল না, কিন্তু অরিজিতের কিছু বক্তব্য আছে। অরিজিৎ বলল হ্যাঁ বল অরিজিৎ কী বলছিস তুই? অরিজিৎ বলল, কাকু বললো হ্যাঁ এটা ঠিক বলেছে অরিজিৎ, তাহলে অরিজিৎ এক কাজ কর, ও তুই আর ওঙ্কার দুজনে মিলে কর। তো অরিজিৎ বললো আমি তো পুরো সময় দিতে পারবো না। অরিজিৎ বরাবরই খুব পরিষ্কার কথা বলে, ও লোককে কাজ নিয়ে ঝুলিয়ে দেবো এসব করে না, পারবো কি পারবো না বলে দেয়। তো অরিজিৎ বললো আমি তো প্রত্যেক সপ্তাহে পুরো সময় দিতে পারবো না, তাহলে এরকম অল্টারনেট করে করা হোক। আমি হয়তো স্ক্রিবিলটা করে দিলাম, কোনো সপ্তাহে ওঙ্কার ইঙ্কিং করলো, কোনো সপ্তাহে ওঙ্কার স্ক্রিবিল করলো, আমি ইঙ্কিং করলাম। আর কাকু বললো ঠিক আছে তাই হোক। এইভাবে কাজটা মিলিয়ে মিশিয়ে শুরু হলো। তো বেশ অনেক দিন চলেছিল, একটা দুটো প্রথম দিকে গল্প কমপ্লিট হয়েছিল, তারপরের দিকে আর হলো না। অরিজিৎ চলে গেল নাকি আমি চলে গেলাম ঠিক মনে নেই, ওই একটা মাঝামাঝি জায়গায় গিয়ে থেমে গেল। প্রথম কয়েকটা গল্প কমপ্লিট হয়েছিল। দাদা শুরুতে আপনার নামটাই আসতো, যে মানে ওঙ্কারনাথ ভট্টাচার্য, যখন আপনারা একসাথে শুরু করেছিলেন? হ্যাঁ, অরিজিতের ওটা একটা কন্ডিশন ছিল যে আমি করছি কিন্তু এক্সপেরিমেন্ট হিসাবে, হ্যাঁ প্রথমে আমার নাম দিও না, আচ্ছা তুমি দেখো কিরকম হচ্ছে জিনিসটা, সবাই দেখুক, তারপর যদি দরকার হয় তখন আমার নাম দিও। অরিজিৎ বরাবরই নামের ব্যাপারে ওর খুব লালসা নেই। মানে মানে ওই পিরিয়ডটা তো আপনি তারপর অরিজিৎদা যখন শুরু করলেন তখন অরিজিৎদার নামটাই তখন ছিল, তখন তাই যেত, আমার সঠিক মনে নেই এখন, বহুদিন আগের কথা। তবে অরিজিৎ বরাবরই ওই রকম। এবং অরিজিতের ভিজুয়ালগুলো এত ভালো হতো যে ও পুরো পেন্সিলিংটা আমায় করে দিত, যে দেখো আমি এই প্যানেলটা এরকম ভেবেছি এরকম ভেবেছি, তারপরে আমি ইঙ্কিং করতাম। তুমি দেখো এই প্যানেলগুলো দেখলেই বোঝা যাবে, এই যে ভোঁতা কাজ, এই যে অ্যাঙ্গেলগুলো দেখো, এগুলো পরে কত স্মার্ট হয়ে গেছিলো। আমি নিজের কাজকে নিজেই আমি বলছি, দেখো এই কাজগুলো তখন এখন দেখলে আমার হাসি পায়, কত কাঁচা শর্টগুলো, এই শর্ট ডিভিশনগুলো কত কাঁচা, এরকম করার কোনো দরকারই নেই, এটা এখানে যাচ্ছেই না। যেই অরিজিৎ এখানে এলো তখন তুমি পরের দিকে অরিজিতের কাজের একটা পাতা বের করে দেখো, আকাশ পাতাল ফারাক। একটা জিনিস ওই 70-এর দশকের প্রথম থেকে যেটা বলতে চাই, হ্যাঁ মানে শোলে রিলিজ হওয়ার পর হ্যাঁ হ্যাঁ একটা ওই যেহেতু শোলে একটা মারাত্মক চরিত্রটা এত ইমপ্যাক্ট ফেলেছে, একদমই তাই, যে মানে ডাকাতের গল্প বেরোনো, একদমই তাই। আমি ছোটবেলায় শোলে নিজে নিজে কমিক্স করেছিলাম বাড়িতে বসে বসে। দাদা এইটা বোধহয় অরিজিৎদার হাতের, দেখো তুমি দুটো পাশাপাশি ফেলে দেখো, আমার বলতে এক ফোঁটা দ্বিধা নেই, লজ্জা নেই, দুটো কাজের মধ্যে ডিফারেন্সটা বোঝো। দেখো তোমরা তো কমিক্স নিয়ে চর্চা করো, স্পিড বেশি, দেখো কত স্পিড বেশি। ঠিক কথা।
কিন্তু কত কম কাজ, কত মানে মিনিমাম কাজেতে ও এক একটা দৃশ্যকে কীরকম ফুটিয়ে তুলতে পারতো। এই ইঙ্কিংগুলো আমার, কিন্তু সমস্ত পেন্সিলিং অরিজিতের করে আমাকে দেখিয়ে দেওয়া। অরিজিতের সঙ্গে রিলেশনটা আমার কীরকম আমি ঠিক মানে বলে বোঝাতে পারবো না। আমি এখনও এই এত বছর পরেও আমি বাংলায় অত ভালো কমিক্স আর্টিস্ট কাউকে পাইনি। ওর আঁকা বলো, ওর গল্প বলার যে ধরনটা, কমিক্স কিন্তু সবসময় যে একদম সাহিত্য নির্ভর হলেই খুব ভালো হবে এটা কিন্তু ভুল ধারণা। কমিক্সের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা ভাষা আছে। অরিজিৎ সেটা ভীষণ ভালো বোঝে। ওর কমিক্সে যদি কোনো গল্প লেখা নাও থাকে, শুধু ওর ছবি তোমায় পুরো গল্পটা বলে দেবে, ও সে ক্ষমতা রাখে। ও আনপ্যারালাল। আমি ওকে মনে করি বাংলা এখনো অবধি কমিক্সে ওর টপ, মানে আমাদের জেনারেশনে। আচ্ছা দাদা, আপনার প্রিয় কমিক শিল্পী কারা, মানে পুরো প্রাক্তনদের বলুন বা নতুনদের মধ্যে? দেখো, প্রথম বললেই যার কথা বলতে হয় তিনি নারায়ণ দেবনাথ। মজা বলো, সিরিয়াস বলো, দুটোতেই উনি সিদ্ধহস্ত। যখন যেটা প্রয়োজন হয়েছে উনি ফাটিয়ে কাজ করেছেন, নারায়ণ দেবনাথ। তারপরে প্রসাদ রায়, ময়ূক চৌধুরী। কমিক্সে এনারা বাংলাতে অগ্রগণ্য, ওনাদের কাজই ইন্সপায়ার করেছে। আমরা বিদেশি কমিক্স তখন কি করে দেখবো, কি করে দেখবো? আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের কাছে নারায়ণ দেবনাথ, ময়ূক চৌধুরীই সব, কারণ ওইটাই আমাদের ক্ষমতার মধ্যে ছিল। কিশোর ভারতী খোলো, শুকতারা খোলো, আনন্দমেলা আমরা ভাই কিনতে পারতাম না তখন, বাড়িতে বাবাকে বলতেই পারতাম না, জানি বাবার কি রোজগার, আনন্দমেলা একটু বেশি দাম, একটু বেশি দাম। এবং যেখানে আমি কিশোর ভারতী, শুকতারা অলরেডি নিয়ে ফেলেছি, আমি কি করে বলবো আর একটা বই দাও? বললি বাবার মুখটা শুকিয়ে যেত। বাবা বলতেন আবার একটা, ওই দুটোই পড় না। আমরা এগুলো তখন বুঝতাম যে বাবার অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে। এখনকার ছেলেমেয়েরাও বোঝে, তো আমরা ওই বয়সে ওগুলো খুব ফিল করতাম। যেহেতু সংসারে অনেক কিছুর অনটন ছিল, তো যে বাবাকে অন্য দিক থেকে ম্যানেজ করে আমার বই কিনে দিতে হচ্ছে, আমার নিজের বোন আছে, তারও তো কিছু আনন্দ শখ আহ্লাদ থাকবে, সেও চাইবে, আমরা বেশি বলতে পারতাম না। তো এবার কিশোর ভারতী, শুকতারা এগুলো খুললেই কাকে দেখবো? নারায়ণ দেবনাথ, ময়ূক চৌধুরী। তার আগে ছিলেন প্রতুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রতুল বন্দ্যোপাধ্যায়ের থেকেও নারায়ণবাবু কিন্তু কমিক্সটাকে আরও বেশি মানে বড় জায়গায় নিয়ে গেছেন। ওই একটাই কথা যে এই প্রফেশন যদি নিজে বেছে নাও, আমার তো কিছু বলার নেই, কারোরই কিছু বলার নেই, তবে ওই তৈরি থাকো লড়াইয়ের জন্য, কষ্টের জন্য। কেননা খুব ওই কুসুমাস্তীর্ণ পথ নয় যে তুমি একদম অনায়াসে হেঁটে চলবে, হাঁটলেই তোমার উন্নতি অবধারিত, তুমি এক সময় নিজে গিয়ে গুছিয়ে সুন্দর হয়ে বসবে। সেটা আমাদের এখানে এখনও সেরকম কোনো পথ দেখা যায় না। তবে আনন্দের জন্য কাজ করতে হবে, করছে লোকে, আমি নিরাশ করছি না। ভালো কাজ করলে সে কাজ পাবে, হয়তো কমে আসছে, কিন্তু কাজ আছে। ভালো যারা কাজ করে, কাজকে ভালোবেসে যারা করে, তাদের জন্য কাজ আছে। আমি তো এখনও পাচ্ছি, নতুন শিল্পীরা এখন অনেকেই ব্রিলিয়ান্ট, অনেকেই ব্রিলিয়ান্ট। কয়েকজনের নাম দিন। আমার তো কমিক্স খুব ভালো লাগে। এখন যদি কমিক্সের কথা বলো, এই নতুন যারা এসছে, আমাদের সুমন্ত গুহ খুব ভালো কমিক্স করে। তারপরে আমার ঠিক নামগুলোর সময় মনে পড়ে না, কিন্তু যখন এই কাজ দেখি তখন চমকে উঠি যে এদের বয়সে আমরা কি অখাদ্য কাজ করেছি, এরা কত সুন্দর কাজ করছে। যতই লোকে বলুক বই পড়া কমেছে, বাংলা বইয়ের বাজার ভালো নয়, কিন্তু যারা বাংলা বইয়ের ওপরে নির্ভর করে কাজ করে খায়, আমি দেখছি তাদের কিন্তু এখন মার্কেটটা অনেক বেটার, যেটা আমাদের সময় ছিল না। এখন কাজের স্কোপ অনেক বেড়েছে, লোকের সঙ্গে যোগাযোগ করার সুবিধে অনেক বেড়ে গেছে। তোমার একটা মেল আইডি থাকলে কি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তুমি শেয়ার করে দাও, তোমাকে যারা কাজ করাতে ইচ্ছুক তারা সেখানে যোগাযোগ করে ফেলছে। আমাদের তখন কি ছিল যে আপনার হাত জগন্নাথ আর নিজের পাটুকুই ভরসা, ওই ঠ্যাঙাতে ঠ্যাঙাতে যে কটা পাবলিশারের কাছে গেলুম, যাদের দেখা পেলুম তাদেরকে জানালুম যে আমি কাজ করতে পারি, কাজ দেবেন, তারা এবার কবে দয়া করে কাজ দেবে তার জন্য বসে থাকো। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। তো সেই জন্য কিছুটা সুবিধে এখন আছে যারা আমাদের মতো ফ্রিল্যান্সিং করতে চাইছে, কিন্তু অসুবিধে ভাই প্রচুর। কারণ মার্কেটে যেরকম টাকা মানে চলবে, টাকা যেরকমভাবে উড়বে, সেটাই তো লোকের মুখে মুখে গিয়ে একটু একটু পড়বে নাকি গো। এবার যদি মার্কেটটাই ক্রমশ বসে আসে, যদি ছোট হয়ে আসে, বিক্রি কমে যায়,
বিক্রি মানে অবভিয়াসলি ক্রেতা কমছে, তাই বিক্রি কমছে, তার মানে বাংলা বইয়ের মার্কেটটা ছোট হয়ে আসছে। তাহলে সেখান থেকে তুমি কটা লোককে অন্য সংস্থান করে দেবে, এইটা হচ্ছে চিন্তার ভয়ের। কিন্তু কাজের সুযোগ বেড়েছে আগের থেকে। মাঝে মাঝে দেখছি দু একজন প্রকাশক খুব আগ্রহ নিয়ে কমিক্সের বই করব, কমিক্সের ম্যাগাজিন করব বলে এসে ঝাঁপিয়ে পড়ছেন, আমাদেরকে কাজের জন্য ডাকছেন, বলছেন, আবার একটা চুপচাপ নিস্তরঙ্গ। মানে কি যে হবে বলা খুব মুশকিল ভাই, অনিশ্চয়তা রয়েছে। খুবই অনিশ্চয়তা রয়েছে। আমি একটা মধ্যিখানে ফেসবুকে লেখাই লিখতাম যে যা চেয়েছি তাই হয়েছি, এবং এটা মনে হয় সবার জীবনেই প্রযোজ্য। মানুষ যা হয় তার অনেকটাই কিন্তু সে নিজে যা চায় ততটাই হয়। হয়তো 100% অতটা হয় না, কারো কম কারো বেশি হয়, কিন্তু কোথাও একটা তার সেই চাওয়াটা থাকে, তবে সে সেই পথটায় একটু এগোয়, যা তারপর হলো। আমার কোনো অনুশোচনা নেই, তবে আশা প্রচুর যে যদি আরো এগোতে পারতাম, আরো ভালো করতে পারতাম।